রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মিড ডে মিলের ব্যবস্থা নিয়ে নজিরবিহীন ও ঐতিহাসিক সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন সরকারের। কলকাতা শহরকে কেন্দ্র করে পাইলট প্রজেক্ট হিসেবে মিড ডে মিলের সম্পূর্ণ রান্নার দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক ধর্মীয় সংস্থা ইসকনের হাতে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি থেকে শুরু করে শিক্ষামহল। একদিকে দীর্ঘদিনের অপরিচ্ছন্নতা ও খাবারে নানা বিষাক্ত পতঙ্গ পড়ার আতঙ্ক কাটিয়ে অভিভাবকদের মনে শুদ্ধ ও পরিচ্ছন্ন খাবারের আশা, অন্যদিকে সম্পূর্ণ নিরামিষ আহার হওয়ায় থালায় ডিম বাদ পড়ার বিতর্ক। আর এই সবের মাঝেই জড়িয়ে গিয়েছে এতদিন ধরে যুক্ত থাকা হাজার হাজার অস্থায়ী কর্মচারীর কাজ হারানোর চরম আশঙ্কা। পরিচ্ছন্নতার নতুন সূর্য নাকি হাজার হাজার গরিব মানুষের ঘরে অন্ধকারের মেঘ? দুপুরে গরম গরম ভাতের গন্ধ আর তার সঙ্গে পুষ্টিকর খাবার, এই দুয়ের ওপর নির্ভর করেই পথ চলা শুরু হয়েছিল মিড ডে মিল প্রকল্পের বেশ কিছু বছর আগে থেকেই। তবে রাজ্য রাজনীতির পালাবদলের পর এই মিড ডে মিল প্রকল্পের দায়িত্ব পড়ছে ইসকনের হাতে। তার আগে বলে রাখি যে এই মিড ডে মিলে খুদে খুদে পড়ুয়াদের পাতে কিংবা বড়দেরও পাতে থাকতো ডিম থেকে শুরু করে ফ্রাইড রাইস থেকে শুরু করে আরও অনেক আইটেম। তার সঙ্গে বিশেষ দিনে থাকতো মাংসরও ব্যবস্থা। পাইলট প্রজেক্টের দায়িত্ব ইসকনের হাতে পড়ার জন্য রীতিমতো একটা নিরামিষের সঙ্গে আমিষের কম্পিটিশনের রাজ্য রাজনীতি তোলপাড়। তবে আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে মূলত আমরা দেখানোর চেষ্টা করব এতে কি বলছেন যারা মিড ডে মিল অস্থায়ী কর্মচারী রয়েছেন, তারাই কি চাকরি হারানোর ভয় পাচ্ছেন, বিশেষ করে খুদে পড়ুয়া তারা কি বলছেন, তারা কি আদৌ পুষ্টিকর খাবার এতদিন পেতেন, এছাড়াও শিক্ষক মহল তারাও বা কি বলছেন। দেখুন আমাদের এক্সক্লুসিভ রিপোর্ট। নতুন সরকারের এই সিদ্ধান্তে অভিভাবকরা আশার আলো দেখছেন ঠিকই, কিন্তু এর মূল কারণ হলো এতদিন ধরে চলে আসা মিড ডে মিলের বেহাল গুণগত মান। এখনো পর্যন্ত বাচ্চাদের যে মিড ডে মিল দেওয়া হয় সেখানে গুণগত মান নিয়ে অনেকবার প্রশ্ন উঠেছে। ক্ষোভের সঙ্গে অভিভাবকরা জানাচ্ছেন কোথাও খাবারে আরশোলা পড়ছে, কোথাও গিরগিটি পড়ছে, আবার কোথাও ডালের বালতিতে পাওয়া গিয়েছে ইঁদুর। খাবারের নোংরা ও উগ্র গন্ধের কারণে বহু পড়ুয়া স্কুলের খাবার মুখে তুলতে পারত না, খিদে পেলেও তারা না খেয়ে বসে থাকতো, যার ফলে অভিভাবকরা বাধ্য হয়ে বাড়ি থেকে খাবার বা টিফিন দিয়ে পাঠাতেন সন্তানদের। এই গুণগত মানের চরম অভাব নিয়ে এবার সরব হয়েছেন স্কুলের শিক্ষক ও পড়ুয়ারাও। মিড ডে মিলের কালো দাগ, প্রধান অভিযোগ খাবারে আরশোলা, গিরগিটি এবং মরা ইঁদুরের উপদ্রব। বাস্তব চিত্র, রান্নার চরম অপরিচ্ছন্নতা এবং নোংরা গন্ধের কারণে বাচ্চারা খাবার খেত না। পড়ুয়াদের অবস্থান, খিদে পেলেও মিড ডে মিল না খেয়ে বাড়ি থেকে আনা টিফিন খেত পড়ুয়ারা। অভিভাবকদের আশা, ইসকন ধর্মীয় সংস্থা হওয়ায় পরিষ্কার পরিচ্ছন্ন খাবারের বড় আশা তৈরি হয়েছে মনে। এই ডিম নিয়ে যেন বড্ড বিভ্রান্তি হয়েছে পশ্চিমবঙ্গে। কোথাও ডিম ছোড়া হচ্ছে, তাও ভালো ডিম, পচা ডিমগুলো যদি ছুটতে কথা ছিল, পচা ডিম নষ্ট হলে আমার বড্ড গায়ে লাগছে। আবার কোথাও ডিম পাচ্ছে না বাচ্চারা, সেটা যদি না বুক ফেটে যাচ্ছে। আরে মিড ডে মিলটাই তো পাচ্ছিল না, মিড ডে মিলে তো আরশোলা পাচ্ছিল, টিকটিকি পাচ্ছিল, গিরগিটি পাচ্ছিল। মিড ডে মিলের মানটা দেখাও, একটু ওয়েট করা হোক। ইসকন এখনও দায়িত্ব পাইনি। ইসকন দায়িত্ব পাওয়ার পর 10 টাকা করে মিড ডে মিল করা হয়েছে। করার পরে মিড ডে মিলের মানগত যদি উন্নয়ন ঘটে, তাতে যদি পনির থাকে, তাতে যদি সোয়াবিন থাকে, রাজমা থাকে, এগুলো তো হেলদি, তো প্রোটিন আছে। মিড ডে মিলে ডিমও প্রোটিন আছে। তো এই অর্ধেক ডিম নিয়ে ডিম ছোড়াছুড়ি, কাদা ছোড়াছুড়ি এ তো হয়। পরীক্ষামূলক দেখা যাক না ওরা সবজিগুলো বা এগুলো ভালো খাওয়াতে পারে কিনা। মহারাষ্ট্রের বাচ্চারা তো বেঁচে আছে, মহারাষ্ট্রের মানুষজনও, গুজরাটের মানুষজনও, রাজস্থানের মানুষজন নিরামিষ আছে, তা তো বেঁচে আছে না মরে গেছে। আর বাঙালি জাতি মাছ মাংস ডিমে চষে পুটে একদম ভুঁড়ি উঁচু করে একদম ঘুরে বেড়ায়। কাজের কথা না এগুলো। ওরা বাড়িতে মাছ মাংস খাক না, বাড়ির লোক যদি দিতে পারে। তো একটা ডিম নিয়ে তো হয়েই কেন, ইসকন যদি না থাকতো ডিমটা থাকতো, এই তো গল্প। ইসকন লক্ষ লক্ষ লোককে খাওয়ায়, তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তারা পারে, তাদের পরীক্ষামূলকভাবে গভর্নমেন্ট দিয়েছে, তাতে কার বুক ফেটে যাচ্ছে। টিকটিকি গিরগিটি খাওয়াচ্ছে, টিকটিকি গিরগিটি কিন্তু আমি জানো তো, টিকটিকি খেয়েছে কারো কী আছে। বা টিকটিকি গিরগিটি নিয়ে রোজ টিভিতে আমার তো গলা বসে গেছে। মিড ডে মিলে টিকটিকি পাওয়া গেল, মিড ডে মিলে গিরগিটি পাওয়া গেল, এর জন্য ফুটে যাচ্ছিল না। ও টিকটিকি গিরগিটি খাবে, মানে আমিষ খাবে, টিকটিকি গিরগিটি হলেও চলবে। আমিষ খাবার যদি, নিরামিষ খাবার যদি কোয়ালিটির হয়, আমি বারবার বলছি পনিরটা কটা ভাগে বাচ্চার ভাগে জুটেছে, পনির তো আছে, খিচুড়ি আছে, যেগুলো থাকে। 10 টাকা দেওয়া হয়েছে খাবারের মানটা বাড়ানোর জন্য। এই খাবারের মানটা নিয়ে বাচ্চারা যদি খেয়ে সন্তুষ্ট হয়, আমি খোঁজ নেবো, আমি তো চালাই, দেখি তো সব খোঁজ নেবো।
তাহলে চলবে, না হলে বিকল্প ভাববো। পরীক্ষামূলকভাবে ইস্কনকে দেওয়া হচ্ছে, ইস্কনের লক্ষ লক্ষ বাচ্চাকে খাওয়ায়, তাদের অভিজ্ঞতা আছে। ওই ইস্কনের মধ্যে হিন্দু হিন্দু ছাপ আছে বলে হিন্দু ছাপ, নাকি মমতা ছাপ থাকতে হবে? মমতা শাড়ি আঁচল ছাপ ওটা থাকবে নাকি? পনির। পনির পছন্দ? ওকে যদি ডিমের বদলে পনির দেওয়া হয় ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগবে। মুসুর ডাল নাকি রাজমা? রাজমা। রাজমা। ডিমের থেকে পনিরটা বেশি ভালো লাগে। খিচুড়ি, রাজমা, পনির এগুলো যদি এবার দেওয়া হয় মিড ডে মিলে কেমন লাগবে? ভালো লাগবে। কেন? নিরামিষই ভালো লাগে অত মাছের থেকে। হ্যাঁ, ডিমের থেকে নিরামিষটাই। পনির। কেন? পনির খেতে বেশি ভালো লাগে, ডিমে একটু গন্ধ বেরোতো কিরকম একটা। না, ডিম অত ভালো লাগে না, স্মেলটা খারাপ। আমার তো খুবই ভালো লাগছে, কারণ নিরামিষ খেতে আমার খুবই ভালো লাগে, আর তার মধ্যে ভালো ভালো আইটেমও আসছে। আমাদের খুবই ভালো লাগবে ইসকন থেকে খাবার আসলে। গন্ধ মানে স্মেল ছাড়তো, আবার খিচুড়িতে খারাপ হতো খিচুড়ি খারাপ হতো? এক সময়। আর ডিম, সয়াবিন, তারপর ঘুগনি, তারপর আলু চোখা, ডাল এইসব। ডিম দেওয়া হতো? হ্যাঁ, ডিমটা কেমন হতো? ভালো হতো, আবার কখনো কি পোকা বেরাতো। ডিমে পোকা বেরোতো? হ্যাঁ, স্কুলের খাবার খাও না কেন? আমি ঘর দিয়ে খাবার আনি। বাবা মা খেতে দেয় না? না, স্কুল দিয়ে খাবার খাই না, এই ঘর দিয়ে আনি। ওই খাবার দাবার নোংরা হয় বলে। এবার থেকে তো ইসকন দেবে, তাহলে কি বাবা মা খেতে দেবে এবার? হ্যাঁ বাবা মা বলছে খেতে দেবে? হ্যাঁ, ওটা থেকে বাজে গন্ধ বেরোতো, ওর জন্য খেতাম। ডিমে বাজে গন্ধ বেরোতো? হ্যাঁ, খাবার বাড়ির খাবার নিয়ে আস। মিড ডে মিলের খাবার নাও না? এক দুবার খেয়েছিলাম, বাজে লাগছিল, ওর জন্য আর খাইনি। খাবারের গুণগত মান ও পরিচ্ছন্নতা নিয়ে কোনো সন্দেহ না থাকলেও এবার মস্ত বড় প্রশ্ন উঠছে পুষ্টির সমীকরণ নিয়ে। ইসকন ধর্মীয় সংস্থা হওয়ায় তারা মেনু থেকে ডিম সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছে। এই ডিমের প্রোটিনের সঙ্গে তুলনা করা হচ্ছে নিরামিষের প্রোটিনকে। ইসকন দাবি করেছে ডিমের পরিবর্তে তারা রাজমা, পনির থেকে শুরু করে আরও অন্যান্য পুষ্টি সমৃদ্ধ খাবারের মাধ্যমেই শিশুদের পুষ্টিগুণের মান বজায় রাখবে। কিন্তু বাড়ন্ত বয়সের বাচ্চাদের জন্য নিরামিষের এই প্রোটিন কতটা কার্যকর? জিজ্ঞেস করছে কি ডিম না থাকলে প্রোটিন কীরকম আসবে, কিন্তু যদি আপনি সাইন্টিফিক ডেটা দেখেন তাহলে 100 গ্রাম ডিমে মাত্র 13 গ্রাম প্রোটিন থাকে। ওখানে যে সয়াবিন বড়ি থাকে, চাংস থাকে, ওর মধ্যে 52 থেকে 54 গ্রাম প্রোটিন থাকে। তো প্রায় 4 গুণ আপনি দেখবেন কি সয়াবিনে রয়েছে। তো সয়াবিন থাকবে, তারপরে অনেক পনির থাকে, পনিরের 25 গ্রাম থাকে প্রোটিন পার 100 গ্রাম। ওই রকম যত নর্মাল ইভেন ডাল রয়েছে ওর মধ্যে 100 গ্রাম ডালে আপনি 25 গ্রাম অন এভারেজ প্রত্যেক ডালে আপনি প্রোটিন পেয়ে যাবেন। ঘি মধ্যে অনেক অ্যামিনো অ্যাসিড থাকে, খুব উপকারী। নর্মালি ঘি খুব এক্সপেন্সিভ হয়। তো আমরা আমাদের যে ডায়েটটা যেটা বানানো হবে ওটা ডায়েটিশিয়ান ওরা পুরো প্ল্যান করে লোকাল ফুড হ্যাবিট দেখে ওরা বানিয়ে দেয়। আগে আমরা যদি ব্যাপারটা একটু পর্যালোচনা করে দেখি যে আগে বাচ্চাদের কীরকমভাবে মিড ডে মিলটা দেওয়া হতো, হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন ডিম দেওয়া হতো, বাদবাকি দিন আলুর তরকারি, ডাল, ভাত এগুলো দেওয়া হতো। এবার এখন যেটা আমি শুনছি যে প্রতিদিনই ডাল, সয়াবিন, রাজমা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে প্রোটিন সোর্স থাকবে প্রতিদিনই। তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে প্রতিদিনই তাহলে বাচ্চাটা প্রোটিনটা পাচ্ছে, কোনো একদিন পাচ্ছে না। তো সেই দিক থেকে যদি সার্বিকভাবে দেখি তাহলে বাচ্চা প্রোটিন কিন্তু পাচ্ছে। আচ্ছা, যদি সেই হিসাবে আমরা দেখি তাহলে সেক্ষেত্রে 100-র মধ্যে যদি আমরা মার্কস দিই তাহলে ডিমের প্রোটিনকে আমরা 100 দেবো, কিন্তু সেখানে আমরা প্রায় পনিরকে দেবো হচ্ছে 80 to 85% আর সয়াবিনে হবে 74%। তো সেই হিসাবে যদি কতটা আমাদের বডি নিতে পারছে সেই প্রোটিনটা, সেই পরীক্ষায় কিন্তু ডিম জিতে যাবে। তো এখানে এই দুটো জিনিস আমি বলবো। আর আরেকটা জিনিস যেটা নিয়ে কেউ আলোচনা করছে না, সবাই শুধু প্রোটিন নিয়ে আলোচনা করছে, সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। যে আমাদের যে খাবারগুলো দিচ্ছে আমরা বাচ্চাগুলোকে, সেটার মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্টস কী আছে। এবার সেক্ষেত্রে দেখতে গেলে দেখা যাবে যে অ্যানিমাল প্রোটিন মানে ডিমের মধ্যে ভিটামিন
এ, B12, তারপর জিঙ্ক, আয়রন খুব ভালো পরিমাণে থাকে, সহজপাচ্য এবং খুবই পুষ্টিকর ডিম। কিন্তু সেদিক থেকে যদি আমরা দেখি তাহলে এই নিরামিষভোজী যারা বাচ্চা তাদের মধ্যে কিন্তু একটা আয়রন ডেফিসিয়েন্সি থাকেই, এবং 30% বাচ্চাদের মধ্যেই কিন্তু ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি থাকে। এটা কেন? কেননা উদ্ভিজ্জ প্রোটিনে যে ফাইটেট থাকে সেই ফাইটেট কিন্তু আয়রন আর জিঙ্কের অ্যাবজর্পশনটাকে বাধা দেয়। তো সেই জন্য আমাদের এইখানে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে একটা প্রবলেম আসতে পারে যে এই নিউট্রিয়েন্টসগুলো পাবে না এবং বাচ্চাদের মধ্যে একটা রক্তাল্পতার আশঙ্কা থাকতে পারে। ইসকনে দেবে, এটা তো ভালো তো অনেক ভালো হবে, এটা অনেক ভালো বক্তব্য, এটা ভালো জিনিস, একটা বাচ্চারা ভালো আহার পাবে। আগে তো 50টা বাচ্চা যেত 100টা ডিম লিখে নিত, সব তো কাউন্সিলরের পকেটে, আর ওই যারা চাকরি করে তাদের পকেটে ভাগাভাগি করতো। এইটা যা প্রকল্প নিয়েছে খুবই ভালো। বাচ্চা কাচ্চার প্রোটিন হলেই হলো, সে নিরামিষই দিক আর আমিষই দিক, বাচ্চা কাচ্চার প্রোটিন নিয়ে দরকার, যাতে খাবার দাবার ভালো হয় সেটাই। নিরামিষ খাবার যদি ভালো হয় তাহলে তো হেলদি হলে তো কোনো ব্যাপারই না, হেলদি নিয়ে দরকার, বাচ্চা কাচ্চা হেলদিটাই তো মেন। বাচ্চারা পছন্দ করলে আমাদের পছন্দ। পরিচ্ছন্নতার নতুন নিয়মের পেছনে লুকিয়ে রয়েছে হাজার হাজার মানুষের কান্না। যদি এই পাইলট প্রজেক্ট সফল হয় তবে যারা এই মিড ডে মিলের কাজের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত সেই অস্থায়ী কর্মচারীরা মনে করছেন তারা স্থায়ীভাবে চাকরি হারিয়ে ফেলতে পারেন। এতদিন ধরে বিভিন্ন এনজিও এবং অনেক ছোটখাটো সংস্থার হাতেই এই রান্নার দায়িত্ব দেওয়া ছিল। সেখানে বিশেষ করে অনেক সাধারণ গৃহবধূ, অনেক মহিলা কর্মী এবং তাদের সঙ্গে পুরুষ কর্মীরাও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করতেন। ইসকনের সেন্ট্রাল কিচেন মডেল চালু হলেই মানুষগুলোর কাজ হারানোর চরম আশঙ্কা তৈরি হয়েছে। এই গভীর মানবিক ও অর্থনৈতিক সংকট নিয়ে মুখ খুলেছেন পদ্মশ্রীপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। তো সরকার এইভাবেই বলেছে, এখনও কিছু সেরমভাবে জানায়নি আমাদেরকে, কিন্তু আমাদের যদি এই কাজটা চলে যায় আমরা কী উপায়ে খাবো? আমরা এখানে মোটামুটি 30 জন স্টাফ কাজ করি, কিন্তু সেখানে যদি সরকার এরকম সিদ্ধান্ত নেয় এখানে তো আমাদের খুবই সর্বহারা হয়ে যাব। আমরা সরকারের কাছে একটাই আবেদন, সব কিছু মানে সবাই যাতে আমরা কাজ করে খেতে পারি সেই এটাই যদি এখানে রাখে। কিছু স্কুল যদি ইসকনকে দেয়, আমাদেরকে কিছু স্কুল দিক, আমাদের এনজিওকে, তাহলে আমরা করে খেতে পারবো। এইখানে করেই তো আমাদের সব কিছু চলে। তো স্কুলের সাথে কথা বলা, এনজিওর সাথে কথা বলা, তারপর সরকার একটুভাবে সিদ্ধান্ত নিত যে আমরা সরাসরি এইভাবে যে সরকার একবার ইসকনের হাতে তুলে দেবে সেটা আমরা ভাবতে পারিনি। এটা তো জানা উচিত ছিল যে এখানেও তো এত লোক কাজ, আর সবথেকে বাচ্চাদের পুষ্টিকর খাদ্য ডিম। ডিমের দিনকে বাচ্চারা বেশি বাচ্চা আসে আমাদের ডিমের দিন ডিম খাওয়ার জন্য। সেখানে ইসকনকে দিলে তো ওরা পুরো নিরামিষভোজী হয়ে যাবে, ওরা খাবারটা কী করে খাবে? এটা সরকারের একবার ভাবা উচিত ছিল। মোটামুটি আপনারা দেখছেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা চেষ্টা করি বাচ্চাদের ভালোভাবে খাবারটা দেওয়ার জন্য, কারণ ওই বাচ্চা মানে আমারও বাচ্চা, সেই হিসাবে আমরা খাবারটা রান্না করে আমরা নিজেরা খুব প্রোটেকশান নিয়ে রান্না করে খাবার পাঠাই। কিন্তু এরকম একটা স্টেপ নিল সেটা আমাদের খুব দুর্ভাগ্যজনক, খুব দুর্ভাগ্যজনক যে আমরা এখান থেকে বেরোবো কী করে। বিশেষ করে আমাদের যে এতগুলো মারা আছে যারা কাজ করে তাদের অবস্থাটা খুব সংকীর্ণ হয়ে যাবে, কারণ তাদের এই পয়সাতে তাদের সংসার চলে, কিছু তাদের চলে, তারা কোথায় যায়? এটা নিয়ে আমাদের ভীষণ চিন্তিত। আমরা যে আগামী দিনে কী করবো আমরা এখনও বেরিয়ে উঠতে পারছি। সরকারের কাছে আমরা তো বিশেষভাবে আবেদন করছি, আপনি যে কারণে ইসকনকে নিয়ে আসার চেষ্টা করছেন সেই কারণটা যদি সুন্দরভাবে আমাদেরকে বলে যে আপনাদের খাবার স্ট্যান্ডার্ড খারাপ হচ্ছে, আমরা পয়সা বাড়িয়েছি, আপনার খাবার স্ট্যান্ডার্ড ভালো করুন, তাহলে আমাদেরকে অন্তত 1-2-3 মাস সময় দিন, আমরা ঠিক সেইভাবে আপনার কথা মতো যেরকম বলবেন সেইভাবে আমরা স্ট্যান্ডার্ডটাকে ভালো করার চেষ্টা করব। এই বিষয়টার জন্য আমি সরকারকে বলবো যে আমাদের কলকাতায় 77টা এনজিও প্লাস এসএসজি আছে, 77 এই 77টার মধ্যে আপনি স্পেশাল অফিসার নিয়োগ করে 10টা কি 15টা করে স্কুল দিয়ে দিই, সে মনিটরিং করবে, তাহলে আমার মনে হয় এই প্রবলেমটা থাকবে না। আর একটা কথা দেখুন, রান্না যারা করছে এখন দেখুন অসাবধানে একটা কিছু করে যেতেই, বাড়িতেও করে আমাদের রান্নাতে একটা ধরুন চালে, যে চাল আমরা ব্যবহার করি সেই চালটা ভীষণ ভীষণ খারাপ কোয়ালিটির চাল, তার মধ্যে ওই কেরি পোকা যেই বলে সেই কেরি পোকা থাকে, অনীহা দেখা দেবে, বাচ্চারা ড্রপ আউট বেড়ে যাবে।
যে ড্রপ আউটটা আমরা কমিয়েছি এই 18 বছর ধরে, সেই ড্রপ আউটটা আবার শুরু হবে। কেননা বাচ্চারা দেখুন যদি ওই খাবার খায়, কুমড়ো দিয়ে আলু এটা 2 দিন রেখেছে ওরা, সেই 2 দিনই বাচ্চারা খাবে না, কুমড়ো বাচ্চারা খেতে চায় না। এতে বাচ্চাদের অনীহা হবে এবং ড্রপ আউট বাড়বে, বাচ্চাদের আসার সংখ্যাটা কমবে। আমার মনে হয় সরকার এটা নিয়ে বিকল্প কিছু ভাববে। টাকা তো বাড়িয়েছে, এবার ওদেরকে যদি বিকল্প কোনো কাজের মধ্যে এঙ্গেজ করে ভালো তো। গভর্নমেন্টকে বলুক আমরা রাঁধুনি থাকছি না, আমরা বিকল্প কাজে যাব। এছাড়া ইসকনের যে বিপুল পরিমাণের কাজ, ইসকন তো চেষ্টা করলে এদেরকে কপ করে নিতে পারে। বিভিন্ন জেলায় জেলায়, অঞ্চলে অঞ্চলে, গ্রামে গ্রামে যারা রাঁধুনি তাদেরকে তো ইসকন নিয়ে নিতে পারে, সেই প্রপোজালটা দিক না। মুখ্যমন্ত্রীকে এটা বলুক যেন ইসকন ওদেরকে কাজে নেয়। ইসকনের কাছে আমার একটা প্রপোজাল, তারা যাতে কাজ পায়। এই তো হয়ে গেল। শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো আগেকার যে মিড ডে মিলের গুণগত মান যা অনেকটাই নিম্ন মানে ছিল, সেখান থেকে প্রায় 7 টাকা 7.5 টাকা পার বাচ্চার জন্য খরচা করা হতো এবং সেই যে টাকার পরিমাণ সেটা 10 টাকা করা হয়েছে এবং ইসকনকে এই ছোট ছোট ছেলেমেয়েদের খাবারের দায়িত্ব দেওয়া হয়েছে। ইসকন থেকে সরাসরি কলকাতার বিভিন্ন স্কুলগুলিতে খাবার পৌঁছে যাবে ছোট ছোট শিশুদের জন্য এবং ছাত্রছাত্রীদের জন্য। এই বিষয়টাকেই অত্যন্ত সাধুবাদ দিচ্ছেন গার্জেন থেকে শুরু করে এবং ছাত্রছাত্রীরা। খাবারের গুণগত মান আর পরিচ্ছন্নতা নিশ্চিত করে শিশুদের স্বাস্থ্য রক্ষা করা যেমন সরকারের প্রধান দায়িত্ব, তেমনি হাজার হাজার অস্থায়ী কর্মীর রুজি রুটি বাঁচানোটাও এক মস্ত বড় পরীক্ষা। পালাবদলের পর কলকাতার এই পাইলট প্রজেক্ট পুষ্টি, পরিচ্ছন্নতা এবং মানবিকতার এক নতুন নজির গড়তে পারে কিনা সেটাই এখন দেখার। ডিম বনাম পনিরের এই লড়াইয়ে ঊর্ধ্বে উঠে বাংলার প্রতিটি শিশুর থালায় যেন তার অধিকারের পুষ্টিকর অন্নটুকুও বজায় থাকে। ক্যামেরায় স্বপন রায়, বরুণ ভান্ডারী ও সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্য, অভ্রদীপ দাস ও দেবযানী সরকারের রিপোর্ট, KTV বাংলা, কলকাতা।